কেন তোমাদের কাছ থেকে নিচ্ছি? কারণ আমার সময় আছে, তোমাদের তো ক্লাস আছে, ওই ক্লাস বুধ আর বৃহস্পতি মানে বুধবারে আচ্ছা ঠিক আছে, মানে বুধ এবং বৃহস্পতিবার টাইমটা দিয়ে দিও, আমি তোমাদের ক্লাসরুমটা দিয়ে দিব যে অমুক ক্লাসে আমি ক্লাসটা নিচ্ছি। কোনো যাদের তাদের কোনো মেন্ডেটরি কোনো ইস্যু নেই, যারা নতুন শুধুমাত্র তাদের জন্য থাকতে চাও থাকতে পারবে। বাইরে গেছে তা ফিক্স হয়ে গেল, ফোন দেওয়া ফোন দেওয়া আমরা নোডাল অ্যানালাইসিস পর্যন্ত শেষ করেছিলাম। যারা নতুন ভয়ের কোনো কারণে আবারও বলছি, তোমাকে জাস্ট আজকে ক্লাসে যে জিনিসটা পড়াবো জাস্ট তুমি একটু রাইট ডাউন করবা, জাস্ট টপিকটা কি পড়িয়েছি সেটা একটু মনে রাখবা। এইগুলো পরবর্তীতে যখন আবার রিভিউ ক্লাস নেব তোমার জন্য সেটা সহজ হবে। ওকে ডান? সো আজকের টপিকটা হচ্ছে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল। এর আগে যে দুটো মেজর টপিক আমি পড়িয়েছি সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস নোডাল অ্যানালাইসিস, এই দুটো টপিক আমি পড়িয়েছি। এই দুটো টপিকই আমার কিসের উপর ছিল? কেভিএল, কেভিএল এন্ড কেসিএল উপর। সো তোমরা যারা নতুন এই দুটো টপিক একটু দেখে নিতে, আমি ক্লাসে এগুলো আবার রিভিউ করে দেব, ঠিক আছে? এতদিন পর্যন্ত যে সমস্ত সার্কিট আমরা দেখলাম সেই সমস্ত সার্কিট উইদাউট এনি টেম্পারিং, কোনো টেম্পারিং ছাড়াই সার্কিটকে আমরা সলভ করছি। মেশ অ্যানালাইসিস করার সময় সার্কিটে কোনো চেঞ্জ এনেছি, আমি কোনো চেঞ্জ এনেছি, কোথাও কোনো চেঞ্জ করেছি? সার্কিটটা হুবহু যেমন ছিল সার্কিটটা আমি তেমনই রেখে দিয়েছি, তাই তো? মেশ এবং নোড অ্যানালাইসিস সার্কিটটার কোথাও চেঞ্জ আনি নাই, তাই তো? শিওর শিওর সার্কিটের কোনো চেঞ্জ আনি নাই। কিন্তু এখন যে নিয়মটা দেখাবো সেই নিয়মটা হচ্ছে সার্কিটের কিছু চেঞ্জ এনে সার্কিটটাকে কিভাবে সলভ করা যায়। আমি চাইলে বড় একটা সার্কিটকে সিম্পলিফাই ওয়েতে সলভ করতে পারি, কিন্তু আমার নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস এগুলো কাজে লাগতে পারে। নোড এবং মেশ ছাড়া কোনোভাবেই আর অ্যানালাইসিস আগানো যাবে না। সব অ্যানালাইসিসের ভিতরেই এখন নোড এবং মেশ আসবে, বাকিটুকু হচ্ছে থিওরেম আকারে। তোমাকে একটা কনসেপ্ট দিয়ে দিব, সেই কনসেপ্টের উপর বেস করে তোমাকে সার্কিটটা সলভ করতে হবে বেসড অন নোড অ্যান্ড মেশ অ্যানালাইসিস। এই সুপারপজিশন প্রিন্সিপাল পড়ানোর আগে দুইটা জিনিস তোমাদের গত ক্লাসে আমি একটু বলেছিলাম, যে লিনিয়ারিটি এবং নন লিনিয়ারিটি নিয়ে একটা কথা বলেছিলাম না গত ক্লাসে? লিনিয়ারিটি এবং নন লিনিয়ারিটি বলতে কি বোঝো আমাকে একটু একজন বোঝাই বলো। লিনিয়ার এবং নন লিনিয়ার, লিনিয়ার ইকুয়েশন তো করছো, নন লিনিয়ার ইকুয়েশন করছো না? মনে আছে না? আমরা এখন যে সার্কিটগুলো অ্যানালাইসিস করব সেই সার্কিট অ্যানালাইসিস করতে গেলে আমার প্রথম ক্রাইটেরিয়া হতে হবে সার্কিটটা লিনিয়ার কিনা এটা চেক করে নেব। সার্কিট যদি লিনিয়ার না হয় তাহলে আমি এই রুলসগুলো অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, সো এখন থেকে যা কিছু আসবে যদি সার্কিট লিনিয়ার না হয় তাহলে এই ধরনের রুলস অ্যাপ্লাই করা যাবে না। ওকে, আচ্ছা, এখন সার্কিট লিনিয়ার কিংবা নন লিনিয়ার এটা বুঝবো কিভাবে? এটা বোঝার একটা ওয়ে থাকতে হবে। এই বোঝার জন্য দুইটা ওয়ে আছে। ওকে, দুইটা প্রপার্টি যদি ফলো করে সে, তাকে বলবো আমি লিনিয়ার সার্কিট। প্রথম প্রপার্টিকে আমি বলবো হোমোজেনিটি।
এই দুইটা প্রপার্টি যদি কোনো সার্কিট ফলো করে, মনে করো এখানে একটা সার্কিট আছে, ওকে, এই সার্কিটে একটা কারেন্ট আছে I, এই সার্কিটে যদি ওহমস ল আমি ইউজ করি, সার্কিটটা আমার দাঁড়ায় হচ্ছে VS I × R, তাই না? এই সার্কিটটা হোমোজেনিটি প্রপার্টি ফলো করে কিনা সেটা আমাকে দেখতে। হোমোজেনিটি মানে হচ্ছে, সরি স্কেলিং না, অ্যাডিটিভ প্রপার্টি, সরি অ্যাডিটিভ প্রপার্টি। হোমোজেনিটির সিনোনিম এটা হচ্ছে স্কেলিং। স্কেলিং মানে হচ্ছে গুণ করা, হোমোজেনিটি মানে হচ্ছে গুণ করা। এ বোঝাতে যাচ্ছে যে কোনো সার্কিটে আমি যদি ধরি এটা ইনপুট, এটা যদি ধরি আউটপুট, কোনো সার্কিটের ইনপুটে কোনো কিছু যদি মাল্টিপ্লাই করি, ওটা কনস্ট্যান্ট দিয়ে, সাপোজ আমি VS কে K দিয়ে মাল্টিপ্লাই করি, VS কে আমি K দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেম কনস্ট্যান্ট যদি আউটপুটেও মাল্টিপ্লাই হয়ে যায়, আমি যদি আউটপুট কারেন্ট হিসেবে ধরি, কারেন্টের সঙ্গে K দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে না? যদি এই রকম হয় তাহলে সে হোমোজেনিটি প্রপার্টি ফলো করতে পারে। আচ্ছা, এরপরে আসি অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টি বলতে যাচ্ছে যে ধরো সাপোজ ইনপুটে প্রথমে ছিল V1, ইনপুটে ছিল প্রথমে V1, সেই ক্ষেত্রে আউটপুটে পেয়েছিলাম I1 R। ইনপুটে দিয়েছিলাম V1, আউটপুটে পেয়েছিলাম I1 R। ইনপুটে যদি V2 দেই তাহলে আউটপুটে হয়ে যাবে হচ্ছে I2 R। আউটপুটে যদি I2 R হবে, তাহলে এইটা যদি হয় তাহলে একবারে যদি V1 + V2 এই দুটাকে একবারে যোগ করে পাঠাই, এই দুইটাকে যদি একবারে যোগ করে পাঠাই তাহলে আউটপুটে I1 + I2 × R এভাবে খুঁজে পাওয়া যাবে। ডিরেক্টলি আউটপুট যোগ হয়ে যাবে, আউটপুটে যেটা I1 ছিল I1 এবং I2 যোগ হয়ে যাবে। সো ইনপুটে কিছু দিয়ে গুণ করলে, ইনপুটে যদি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আউটপুটে ডিরেক্টলি সেটা দিয়েই মাল্টিপ্লাই হয়ে যাবে। ইনপুটে যদি কোনো কিছু অ্যাড করে দেই, আউটপুটে ডিরেক্টলি সেটা অ্যাড হয়ে যাবে। যদি এই ধরনের ফেনোমেনা প্রদর্শন করে কোনো সার্কিট, সেই ধরনের সার্কিটকে বলি আমি লিনিয়ার সার্কিট। ওকে, যদি রেজিস্টিভ সার্কিট হয় অবভিয়াসলি এটা লিনিয়ারিটি প্রপার্টি ফলো করবে। এটা প্রমাণ করে দেখানো যায়, এটা প্রমাণ করে আমি দেখাইতে পারি যে যদি ইনপুটে কিছু দিয়ে গুণ করি আউটপুটে ঠিক সেম জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, ইনপুটে যদি কোনো কিছু দিয়ে আমি যোগ করে দেই আউটপুটে সেম জিনিস যোগ হয়ে যাবে। এই দুইটা প্রপার্টিকে বলা হয় হোমোজেনিটি প্রপার্টি এন্ড অ্যাডিটিভ প্রপার্টি। তোমাদের ম্যাথমেটিক্সে এই জিনিসটা পড়ানো হবে, ম্যাথমেটিক্সের কোথাও না কোথাও এই জিনিসটা আসবে যে হোমোজেনিটি এবং অ্যাডিটিভ প্রপার্টি জিনিসটা কি। আমি জাস্ট বলে গেলাম এই দুইটা জিনিস যদি সার্কিটে আমি ফলো করাইতে পারি তাহলে ওই ধরনের সার্কিট হবে লিনিয়ার সার্কিট। এবং এখন থেকে যতগুলো রুলস করব সবগুলো রুলস যদি এইটা ফলো না করে ওই রুলসগুলো অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, সো V = IR, V = IR এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ট্রু, V = IR একটা লিনিয়ার ইকুয়েশন। সো ভোল্টেজ এবং কারেন্ট এর ইকুয়েশনটা সবসময় লিনিয়ার ইকুয়েশন। ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন সবসময় লিনিয়ার ইকুয়েশন। কিন্তু পাওয়ারের ইকুয়েশনটা যদি চিন্তা করো, P = VI cos θ, এর পরে কি ছিল আর একটা ছিল V²/R, V²/R, V²/R / I² × R, তাই তো ছিল। এই দুটো পাওয়ারের ইকুয়েশন ছিল। এইটা কি ধরনের ইকুয়েশন? P = I²R, এটা কি ধরনের ইকুয়েশন? প্যারাবোলিক, কোয়াড্রেটিক যেটা বলে, হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে পাওয়ার এবং কারেন্টের ইকুয়েশন লিনিয়ার না। যেহেতু লিনিয়ার না, আমি যতগুলো সার্কিট সলভ করব সেটা পাওয়ারের জন্য অ্যাপ্লিকেবল না। যদি তুমি ওই নিয়মে পাওয়ারটা বের করতে যাও তাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে? সো পাওয়ারের ইকুয়েশন যেহেতু লিনিয়ার না, সো আমি যে নিয়মগুলোতে অ্যাপ্লাই করব এখন ওইখানে ডিরেক্টলি পাওয়ারকে বের করলে পাওয়ারটা ভুল আসবে। ঠিক আছে? আমি যে হোমোজেনিটি এবং স্কেলিং প্রপার্টি দিয়ে লিনিয়ারিটি চেক করলাম, লিনিয়ারিটি চেক করে ঠিক আছে, কিন্তু যদি পাওয়ার বের করি সেই ক্ষেত্রে গিয়ে তাহলে পাওয়ারটা ভুল ভালো আসবে। আমি শুধু কারেন্ট এবং ভোল্টেজ যদি বের করি তাহলে সেটা আউটপুট ঠিক দেখাবে। ঠিক আছে? এখন আমি মেইন রুলসে যাই। রুলসটা কি বলে? এই জিনিসগুলো এখানে বলা আছে, ডিটেইল লেখা আছে, একটু পড়ে নিন। স্লাইডটা বই থেকে নেওয়া। এই বইটা কি সবার আছে? সবার আছে? কার কার আছে? কার বলতো
এডিশন থাকলে হবে। আচ্ছা তোমাদের জন্য কেন একটা কাজ করতে পারি, তোমরা বই কিনতে যাচ্ছ না তোমরা, তোমরা কি বই পড়ো বাসায়? আমার লেকচার বাদে কি বইটা পড়ো? আমার লেকচার বাদে যদি বইটা তুমি না পড়ো তাহলে তুমি কনফাইন্ড হয়ে যাবে, মানে সীমাবদ্ধ হয়ে যাবে। কারণ বই তোমাকে অন্য লেভেলের জ্ঞান দিবে, আর আমি তোমাকে একদম শর্টকাটে বুঝাই দিয়ে দেবো। আর বইটা যেটা এলাবোরেটলি লেখা থাকে সবসময়, লিখিত ভাষায় সুন্দর করে বোঝানো থাকে, তোমাকে এটা পড়তে হবে। তোমরা যদি চাও তাহলে আমি কিছু বই কালেক্ট করে আনবো, সেই বইটা তোমরা আমার ডিপার্টমেন্ট থেকে নিয়ে যাবে, কি প্রাইসে ওরা দেয় সেই প্রাইসে। যদি সেটাতে অ্যাগ্রি হও তাহলে আমাকে জানিও, আমি আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ওই অ্যাসিস্ট্যান্টকে বইটা এনে রাখবো, তোমরা ডিপার্টমেন্ট থেকে কালেক্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি এই সুপারপজিশন প্রিন্সিপাল জিনিসটা কি। সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই সার্কিট লিনিয়ার হতে হবে। সার্কিট যদি লিনিয়ার হতে হয়, সার্কিটের লিনিয়ার এলিমেন্ট থাকতে হবে। লিনিয়ার এলিমেন্ট কি কি? একজন বলো তো কয়েকটা লিনিয়ার এলিমেন্টের নাম বলো। পিছনে একটা লিনিয়ার এলিমেন্টের নাম বলো। রেজিস্টার। সো আর একটা রেজিস্টার একটা লিনিয়ার এলিমেন্ট। আর শুধু রেজিস্টার, আর কিছু নাই লিনিয়ার এলিমেন্ট। প্যারামিটারসের কথা বলছি না। কন্ডাক্টর, কন্ডাক্টর একটা রেজিস্টার। আর হ্যাঁ ক্যাপাসিটর, ক্যাপাসিটর স্যার স্যার আসছে আসছে 12 জন 14 জন আসছে স্যার। আপনি সবাইকে নিয়ে ক্লাস শেষ একটু আসেন, মানে সবাইকে একটু পাঠিয়ে দিলেন, আমার ক্লাসটা শেষ হলে এসে স্যাররা এসে একটু দেখা করে দিলেন। হ্যাঁ স্যার, তাহলে রেজিস্টার, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এরা লিনিয়ার এলিমেন্ট। আর নন লিনিয়ার এলিমেন্ট কেমন হতে পারে? লিনিয়ার এলিমেন্ট হলে কারেন্ট এবং ভোল্টেজের ইকুয়েশন কিন্তু এমন থাকবে, এটা কারেন্ট, এটা ভোল্টেজ, এটা ডাইরেক্টলি এমন থাকবে, একদম স্ট্রেট লাইন। ওকে, একদমই স্ট্রেট লাইন থাকবে। y = mx + c যে ইকুয়েশনটা থাকবে, y = mx + c, এই ইকুয়েশনটা ফলো করবে। আর যদি নন লিনিয়ার হয় সেক্ষেত্রে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? i² হিসেবে থাকবে, লিনিয়ার। এটা হচ্ছে নন লিনিয়ার প্রপার্টি, এটা লিনিয়ার প্রপার্টি। ওকে, এখন আসি এই নন লিনিয়ার ডিভাইসগুলো কেমন হতে পারে। একটা ডায়োড হতে পারে। ডায়োডের নাম কি? ডায়োড কিন্তু ডায়োডই বলা হয় না, অন্য কোনো কিছু বলা হয়? কোনো নাম আছে? কোনো নাম আছে কি? পিএন জাংশন। পিএন জাংশন ডায়োডের একটা নাম হতে পারে পিএন জাংশন। সো একটা ডায়োড হতে পারে, ডায়োড হতে পারে। আর কি হতে পারে? ট্রানজিস্টর। ট্রানজিস্টর হতে পারে, যেটা বিজেটি হতে পারে। বাইপোলার জাংশন ট্রানজিস্টর হতে পারে। একটা মসফেট হতে পারে। এই টাইপের কিছু এলিমেন্টস আছে যেগুলো কারেন্ট এবং ভোল্টেজের সাথে রিলেশনশিপ প্রপোর্শনাল না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা যে রুলসগুলো বলবো এই রুলসগুলো অ্যাপ্লাই করা যাবে না, সেখানে অনলি কেভিএল কেসিএল অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এখন যে রুলসটা শেখাবো এই ধরনের রুলস সেখানে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, সুপারপজিশন প্রিন্সিপালের প্রথমে আমি একটা উদাহরণ থেকে আসি। মনে করো আমার এমন একটা সার্কিট দিয়েছে, এই সার্কিটটা সলভ করে ইউজিং সুপারপজিশন থিওরেম ফাইন্ড ভি নট। সুপারপজিশন প্রিন্সিপাল ব্যবহার করে ভি নট ভোল্টেজটা আমাকে বের করতে বলছে এই সার্কিটে। ঠিক আছে, চ্যাপ্টার থিওরেমের ভিতরে থাকবে, চ্যাপ্টার 4 এখান থেকে। সো এই ভি নট ভোল্টেজটা আমাকে বের করতে হবে সুপারপজিশন প্রিন্সিপাল ব্যবহার করে। এখানে সোর্স আছে কয়টা? সোর্স আছে দুইটা। সার্কিটের সবাই আছে। শাফিন, ওদেরকে কি লিস্ট করতে পারছো? উত্তর আগে
উত্তর কেন বাবা? আমার সার্কিটটা হচ্ছে আমরা সার্কিট যখন আঁকবা অবশ্যই একটু পরিষ্কার করে আঁকবা, যাতে তুমি দেখে বোঝো। সেখানে তুমি অপারেশন চালাতে হবে আমাকে একটু বড় করে আঁকবা, ছোট করে না আঁকি একটু বড় করে আঁকবা। এখন এই রুলস বলতে চাচ্ছে যে আমার সার্কিটে যদি অনেকগুলো সোর্স থাকে তাহলে আমি কি করব, সার্কিটটাতে অ্যাট এ টাইম একটা করে সোর্স রাখবো। একটু খেয়াল করতে হবে, সার্কিটে 10টা সোর্স থাকতে পারে। 10টা সোর্স থাকলে এই রুলস অনুযায়ী বলতে যাচ্ছে এই আউটপুট তো বের করবো 10টা সোর্সের জন্যই। 10টা সোর্স থাকলে আউটপুটে তো 10টা সোর্সেরই কন্ট্রিবিউশন থাকবে। মনে করো 10টা জেনারেটর একটা বাসের কানেকশন আছে, তোমার এখানে কিছু লোড আছে, 10টা জেনারেটর থেকে যে আউটপুটটা আসছে লোডে তো সাপ্লাই দিচ্ছে। এখন আমি যদি চিন্তা করি একটা জেনারেটর কতটুকু সাপ্লাই দিচ্ছে, তাহলে ওই 10টার ভিতরে 9টাকে বন্ধ করে রাখতে হবে, একটাকে চালু করতে হবে। চালু করে দেখতে হবে এই একটা জেনারেটর কি পরিমাণ সাপ্লাই দিচ্ছে। তো এই প্রিন্সিপালটা এমন, একটা তো দেখলাম, তাহলে দ্বিতীয়টা যদি দেখি তাহলে ওইটা তো চালু করে আরেকটা অন করে বাকি সবগুলো বন্ধ করে দিই, তাই না? এরকম করে একটা করে ধরবো, বাকি সবগুলো বন্ধ করবো। ঠিক আছে? এখানে আমার দুইটা সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। এই দুইটা সোর্সের জন্য এখানে আউটপুট ভোল্টেজের একটা কন্ট্রিবিউশন আছে। তাহলে আমার যখন অ্যানালাইসিসটা করব এই সুপারপজিশন প্রিন্সিপালের জন্য, তাহলে অ্যাট এ টাইম সার্কিটে একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো। অ্যাট এ টাইম সার্কিটে একটা সোর্স অ্যাক্টিভ থাকবে, কিন্তু কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেটাকে হাত দেওয়া যাবে। যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে এটাকে যেভাবে থাকবে সেভাবে রেখে দিতে হবে। বুঝতে পারছি? ডিপেন্ডেন্ট সোর্স দেখতে কেমন হয়? ডায়মন্ড শেপ। এর নাম কি? ডায়মন্ড শেপ। এটা ডিপেন্ডেন্ট কি ধরনের সোর্স? ভোল্টেজ সোর্স। যদি এটাকে লিখি KVX, তাহলে এটা কি ধরনের সোর্স? KVX। ডিপোজিট ভোল্টেজ, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দুই ধরনের হয়। কি কি? ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তাই তো? যদি KVX লিখি, তার মানে ভোল্টেজ দিয়ে ভোল্টেজটাকে কন্ট্রোল করতেছি, এই জন্য নাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। বুঝতে পারলাম? ডিপোজিট এবং হতাশ, এটা আমি আশা করি না তোমাদের কাছে। যদি এই ধরনের শেপের কোনো সোর্স থাকে, এই ধরনের শেপের যদি কোনো সোর্স থাকে, তাহলে সার্কিটকে সেটা বন্ধ করা যাবে না। শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট যত সোর্স থাকবে সবগুলো সোর্স থেকে অ্যাট এ টাইম একটা করে সোর্স নিব, বাকিগুলোকে বন্ধ করব। ঠিক আছে? সুপারপজিশনের থিওরেম হচ্ছে এই রকমই বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে ভোল্টেজ সোর্সকে বন্ধ করব কিভাবে, কারেন্ট সোর্সকে বন্ধ করব কিভাবে। ওকে, এই কথাটা হচ্ছে প্রিভিয়াস স্লাইডে একটু বলা আছে। কিভাবে বন্ধ করব? ভোল্টেজ সোর্স যদি আমার বন্ধ করতে হয় তাহলে সব সময় একটা শর্ট পাথ দিতে হবে। যদি এই ভোল্টেজ সোর্সটাকে বন্ধ করে দিতে চাই তাহলে এখানে ডাইরেক্টলি এটাকে মুছে দিয়ে শর্ট করে দাও, তাহলে এখানকার ভোল্টেজ 0 হয়ে যাবে। কারণ শর্ট পাথের ভোল্টেজ ইজ অলওয়েজ 0। তুমি এখান থেকে এখানে শর্ট করে দাও, এখানে যা ভোল্টেজ থাকবে এখানেও সেম ভোল্টেজটাই থাকবে। তুমি তোমার বাসা বাড়িতে যখন কানেকশন দাও সার্কিট বোর্ডের ভিতরে, দেখবা যে নিচের দিক দিয়ে একটা তার দিয়ে পুরো সার্কিট বোর্ডটাকে শর্ট করে দেওয়া আছে। ওই তারটার সব জায়গায় ভোল্টেজ সমান, এবং সেটা শর্ট পাথ। ঠিক আছে? শর্ট পাথের ভোল্টেজ সব সময় সমান থাকবে। সমান মানে 0। যদি এখানে বলি এখানে পুরো টোটাল ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ 0, এখানে 220 থাকলে এখানে 220, পার্থক্য 0 হবে সব সময়। শর্ট পাথের ভোল্টেজ সব সময় অলওয়েজ 0। ঠিক আছে? সো ভোল্টেজ সোর্সকে বন্ধ করতে গেলে কি করতে হবে? এটাকে শর্ট করে দিতে হবে। আচ্ছা, যদি কারেন্ট সোর্সকে বন্ধ করতে হয় এর উল্টা করতে হবে। শর্ট পাথের ভোল্টেজ 0 আর ওপেন সার্কিটের ভোল্টেজ হচ্ছে ওপেন সার্কিটের ভোল্টেজ ওপেন সার্কিটের কারেন্ট হচ্ছে 0। ওপেন সার্কিটের কারেন্ট যদি ওপেন করে দেই এখানে কি পরিমাণ কারেন্ট যাবে? 0 কারেন্ট যাবে, কোনো কারেন্ট থাকবে। সো কারেন্ট সোর্সকে ওপেন করতে গেলে এটাকে বন্ধ করতে গেলে এটাকে ওপেন করতে হবে, আর ভোল্টেজ সোর্সকে বন্ধ করতে গেলে এটাকে শর্ট করতে হবে। এই কথাটা এখানে বলতেছে যে উই রিপ্লেস এভরি ভোল্টেজ সোর্স বাই 0 ভোল্ট বাই শর্টিং ইট।
যদি শর্ট করে দেই তাহলে এটা 0 ভোল্ট হয়ে যাবে। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে লেট ইট বি ইনঅ্যাক্ট, যেভাবে আছে সেভাবে রেখে দাও। ওকে, এই দুইটা জিনিস যদি আমার সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হয়, এই দুইটা জিনিস মাস্ট মাথায় রাখতেই হবে। ঠিক আছে, এরপরে কি বলছে, এরপরে ওই স্টেপস গুলো বলছেন যে আমি কি কি স্টেপস ফলো করে সুপারপজিশন প্রিন্সিপাল সলভ করব। প্রথম কথা হচ্ছে সবগুলোকে বন্ধ করব, একটাকে রেখে দিব। ওকে, যেমন এখানে দুইটা আছে, প্রথমে একটাকে রাখবো, এটার নাম দিই V1 সাপোজ। এই V1 রেখে দিব। এই V1 এর জন্য আউটপুট V0 না, তখন আউটপুট ছিল V01, তো V0 না, কারণ এটা শুধু সিঙ্গেল সোর্সের জন্য আসছে। যখন দুইটা সোর্স ছিল তখন আউটপুট হচ্ছে V0। যখন একটা সোর্স করে দিব আউটপুট তো V0 না, অন্য কোনো কিছু, এখানে নাম দিয়েছি V01। ঠিক আছে, আচ্ছা এই V01 ক্যালকুলেট করব, V01 ক্যালকুলেট করে লিখে দিব। ঠিক আছে, এরপরের কাজ এই V0 কে ভোল্টেজ সোর্সটাকে বন্ধ করে দিলাম, কারেন্ট সোর্সটাকে অন করে দিলাম। এখন এই আউটপুটটা আবার ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে যদি পাই V02, তাহলে এখানে V02 লিখব। ওকে, তাহলে দুইটা আউটপুট বের করেছি। এখন সার্কিটটা যদি লিনিয়ার হয়, আমি কি বলেছি, ইনপুটে যদি কিছু যোগ করি আউটপুটের সমানভাবেই যোগ হয়ে যায়, তাহলে ডিরেক্টলি অ্যালজেব্রিক সাম করা যায়। সো আমি আউটপুট যদি V01 প্লাস V02 করে দেই তাহলে টোটাল আউটপুট V0 পাওয়া যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। কনসেপ্ট বুঝতে কারো কোনো অসুবিধা আছে? থিওরি বুঝতে কোনো অসুবিধা আছে? আমাকে কেউ বুঝাইতে পারবে আমাকে কি করতে হবে? বুঝতে পারবা কি করতে হবে? একটু বলতে হবে কি করতে হবে? শাফি কি করতে হবে আমাকে সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে গেলে? প্রথমে যদি একটা দুইটা যে কটা সোর্স আছে সব কি ধরনের সোর্স আছে? ভোল্টেজ যে কোনো ধরনের সোর্স আছে, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? স্যার ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে সেভাবে রেখে ওকে রান। তারপরে যতগুলো আছে 10টা থাকলে যে কোনো একটা রেখে বাকি সবগুলো অফ করে ওরা আউটপুট ক্যালকুলেট করবে। তারপর আস্তে আস্তে বাকিগুলো গ্রাজুয়ালি এরকম করে 10 বার ক্যালকুলেট করবে। 10টা সোর্স থাকলে 10 টাইমস তোমাকে এটা ক্যালকুলেশনটা করতে হবে, রিপিটেড ওয়েতে ক্যালকুলেশনটা করতে হবে। তারপর ফাইনালি সবগুলো যোগ করে দেবো, যোগ করে দিলে আউটপুটটা সেমই আসবে। মানে আমার লিনিয়ারিটি প্রপার্টি যে কোনো সার্কিটটা ফলো করে, সো এটা কিন্তু আমার আউটপুটটা ঠিকই। স্যার আমার আগের যে নিয়মগুলো ছিল নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস, আমি একটা সার্কিট সলভ করলে আউটপুটটা পেয়ে যেতাম। শুধু আমাকে 10 বার ক্যালকুলেশনের ঝামেলাটা কেন শেখাচ্ছেন স্যার? এইটা করলে সার্কিটটা অনেক সিম্পলিফাই হয়ে যাবে, এমন হতে পারে সার্কিটে নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস কোনটাই অ্যাপ্লাই করা লাগতেছে না, শুধুমাত্র ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দিয়ে সলভ করা যাচ্ছে। হইতে পারে একটু পরে দেখতে পাবো যে সার্কিটে নোড অ্যানালাইসিস ব্যবহার করা নাও লাগতে পারে, মেশ অ্যানালাইসিস ব্যবহার নাও লাগতে পারে। ওগুলো তো বড় অ্যানালাইসিস, খুব ছোট করে সলভ করা যায়। কিছু ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করলে সার্কিট প্রবলেমের যে সলভিংটা একটু সহজ হয়ে যাবে। বুঝাইতে পারলাম? সো আমরা একটা উদাহরণ করে দেখি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করব। এটাই করব। এটা কি ধরনের সোর্স? ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। শিওর? কেন এটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স? ডিপোজিট কি সার্কুলার টাইপের তীর চিহ্ন দেয়া আছে, এই জন্য আবারে তুমি তো দেখে বলছো ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা আমি বললাম তোমার নাম শাবিন, কেন তোমার নাম শাবিন? আচ্ছা তোমার চেহারাটা এমন, তোমার নামটা শাবিন, তাই না? এটা তো ট্রু। সো এর চেহারাটা এমন, তাদের চেহারাটা এমন, যার জন্য এর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে না? এটা হচ্ছে 10, আমার আউটপুটটা হচ্ছে
find V naught. সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে আমাকে ভি নটটা আইডেন্টিফাই করতে হবে। ওকে না? আমাকে কিন্তু যতবার সার্কিট চেঞ্জ করব ততবারই সার্কিট রিড্র করতে হবে। তুমি চেঞ্জ করলাম, বলো স্যার সার্কিটটা কেন ড্র করবো, আমি ক্যালকুলেশনটা দিয়ে দিই, তাহলে কিন্তু হবে না। তোমাকে সার্কিট রিড্র করতে হবে। তুমি ধরে নাও প্রথমে কোন সোর্সটাকে তুমি বাঁচিয়ে রাখবে বা কোনটাকে অ্যাক্টিভ রাখবে, আগে ভোল্টেজটাকে। সো for 10 ভোল্টের জন্য আমি আউটপুটটা দেখব, বা when 10 ভোল্ট is active এটা লিখতে পারো, এটা লিখতে পারি 10 ভোল্ট is active। when 10 ভোল্ট is active, যদি 10 ভোল্ট অ্যাক্টিভ থাকে তাহলে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে, এটা ইনঅ্যাক্টিভ থাকে, সার্কিটটাকে নতুন করে ড্র করতে হবে। আমি একেই দিই না, আমি তোমরা সার্কিট মুছে দিচ্ছি। ওকে ডান, সার্কিটটা এমন হয়ে যাবে। মুছে দিলে হয় না না মুছে দিব না, তোমরা তখন পরে বলবে স্যার আপনি তো মুছতে পারেন, আমরা তো মুছতে পারি না। আমরা একটু কষ্ট করি, তুমি একটু কষ্ট করো। আচ্ছা ওহম কিসের একটু জানো? রোধের একটু, তাই তো? এখানকার ভোল্টেজ এখন কত হবে? V naught 1 কেন হবে, বা সামথিং Vx কেন হবে, Vx কেন হবে, বা অন্য কেন V naught না বলে কেন অন্য কারণ নাম দিচ্ছ তুমি? শুধুমাত্র একটা সোর্সের জন্য আউটপুটটা পাচ্ছি, তো সেটার জন্য আইডেন্টিফাই করি। সেটা নাম দিলাম V naught 1, এটা হচ্ছে 2 ওহম। এখন এই 10 ভোল্ট বা এই 10 ভোল্টের জেনারেটর এখানে কি পরিমাণ আউটপুট ভোল্টেজ দিচ্ছে সেটা আমাকে বের করতে হবে, তাই তো? এখন কিন্তু প্রিভিয়াস রুলস, আর নতুন কোনো রুলস নেই। এখন এই V naught টা তুমি বের করবে, হ্যাঁ লুপ 2 ভোল্ট, তো বলছে 2 ভোল্ট হবে, উনি কিছু একটা জানে যার জন্য বলছে 2 ভোল্ট। সো V naught টা আমি কোন রুলসে বের করব? KVL শাফি 9। স্যার এটা আমরা অনেক ভাবে করতে পারি। তুমি কয়টা ওয়ে জানো? এই ভোল্টেজ বের করা তুমি কয়টা ওয়ে জানো সেটা বলো। এটা আমরা গিয়ে এগুলো যোগ করে দিই, রেজিস্টারগুলো যোগ করে দেই, যোগ করার পরে আমরা কারেন্টটা বের করি, কারেন্টটা বের করতে পারি, তারপরে আমরা ওই রেজিস্টার দিয়ে আমরা গুণ করে দিই। দ্যাটস গুড আইডিয়া। একটা গেল নিয়ম। ও যেটা কথা বলছে যে সবগুলো রেজিস্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের করব আমি। ওকে, ইকুইভ্যালেন্ট বের করব। ইকুইভ্যালেন্ট বের করার পরে ওহমস ল ইউজ করে আমি কারেন্ট বের করব, সেই কারেন্ট দিয়ে এখানকার ভোল্টেজটা আমি বের করব। রুলসটা ক্লিয়ার? ওকে, এরপরে দ্বিতীয় রুলসটা আমাকে বলো, আর কিভাবে বের করা যায়? আরো স্টুডেন্ট আছে। আচ্ছা তুমি 2 ভোল্ট কিভাবে পেয়েছো? এভাবেই পেয়েছো? এছাড়া আরেকটা সহজ রুলস দিচ্ছি, তুমি আমাকে মানে বারবার ডিমোটিভেট করতেছো, তোমার কাছ থেকে আশা করি। স্যার এখানে আমরা ইয়ে করতে পারি। এটা কি ধরনের সার্কিট? আগে বলো কি ধরনের সার্কিট? সার্কিট দুই ধরনের হয়, সিরিজ সার্কিট, ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারি। দ্যাটস ইট। আমার ওই ক্যালকুলেশনে যাবো কেন, আমি ডিরেক্টলি ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করব। ভোল্টেজ ডিভাইডার ল বলতে যাচ্ছে আমি যে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা আমি বের করব সেই রেজিস্টরটাকে আমি ইকুয়েশনের উপরে রাখবো, বাকি রেজিস্টর যতগুলো থাকবে সবগুলোকে যোগ করে তার নিচে দিব ইনটু সাপ্লাই ভোল্টেজ। সো এখানকার ভোল্টেজ যদি আমার বের করতে হয় তাহলে V naught on হবে 2 ওহম, এটা উপরে থাকবে, নিচে থাকবে সবগুলো রেজিস্টরের যোগফল 2 প্লাস 3 প্লাস 5 ইনটু সাপ্লাই ভোল্টেজ কত 10 ভোল্ট। এটা কত হয় 3 আর 8 10। সো এখানে হচ্ছে 2 ভোল্ট। ও কিন্তু আমাকে 2 ভোল্ট ডিরেক্টলি বলে দিয়েছে, এটা 2 ভোল্ট। বুঝতে পারছো এটা 2 ভোল্ট কেন? আস্তে আস্তে কিন্তু তোমাকে আমার রেসপন্স দিতে হবে, চুপচাপ বলে তাহলে কিন্তু থাকতে দিব না। আমি তোমাকে জিজ্ঞেস করবো তখন তোমাকে কিছু না কিছু বলতে হবে, ঠিক আছে? সো আমার আউটপুট ভোল্টেজ 2 ভোল্ট আসবে। সো আমার 10 ভোল্ট আউটপুটে কত সাপ্লাই দিচ্ছে? 2 ভোল্টের কন্ট্রিবিউশন আছে, 10 ভোল্ট আউটপুটে 2 ভোল্টের কন্ট্রিবিউশন আছে। ওকে না? আচ্ছা এখন এটা সার্কিটটা বার নতুন করে এখন ফর
5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স নতুন ক্যালকুলেশন আমার করতে হবে। সো V1 টা আমি লিখে রাখি। সো V01 2 again সার্কিটটা আবার রিড্র করতে হবে when 2 ampere is active, 2 ampere current source is active, 4 ampere. So when 4 ampere current source is active, তখন এই 10 ভোল্টটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। আচ্ছা, ভোল্টেজ সোর্সটা শর্ট করলে কি হয়? আমি যদি ভোল্টেজ সোর্সকে শর্ট পাথ দিয়ে রিপ্লেস করি তাহলে কি ঘটনাটা ঘটে? ভোল্টেজ কি হয়ে যাবে? এত সময় লাগবে না। আমি যখন ভোল্টেজ সোর্সকে শর্ট পাথ দিয়ে রিপ্রেজেন্ট করব ওইখানকার ভোল্টেজ আলটিমেটলি জিরো হয়ে যাবে। সহজ কোশ্চেন তো না, সহজ কোশ্চেনের আনসার ফার্স্ট করতে হবে। ওকে, আমি তোমাকে জাস্ট তুমি মনে আছে কিনা এটা জিজ্ঞেস জানার জন্য আমি বলবো। তোমাকে নতুন কোনো প্রবলেম শুনে দিয়েছি এমন না। 4 অ্যাম্পিয়ার এখানে শর্ট পাথ দিয়ে দিলাম, ডান। এখন এটা কত ছিল? আমাকে আইডেন্টিফাই করে দাও এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এখানে কত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে? এটা হচ্ছে V02 নতুন একটা ভ্যারিয়েবল আছে। এটা কত আসবে এবং এটা কিভাবে বা বের করব? আমি কারেন্ট ডিভাইডার ল ইউজ করা যায়, তাই তো? কারেন্ট ডিভাইডার এখানে আর কোনো ওয়ে আছে কি? পিছন থেকে আর কোনো ওয়ে আছে কি কারেন্ট বের করার? কারেন্ট ডিভাইডার ল বাদে আর কোনো ওয়ে আছে তোমার কাছ থেকে আশা করতেছি দেখি। এখানে আমার এই ভোল্টেজটা বের করতে হবে। কারেন্ট ডিভাইডার ল তুমি জানো না কি জিনিস, তুমি অন্য কোনো ল হয়তো তোমার মাথায় আছে, তা দিয়ে বের করা যাবে? ও যেটা বুদ্ধি করছে যে এই দুটাকে যদি আমি সিরিজে যোগ করে দিই তাহলে এটা 5 হয়, এখানেও 5 থাকবে, দুটো সেম লোড পাশাপাশি আছে প্যারালাল, তাহলে অবশ্যই লোডের মধ্যে সমান কারেন্ট যাবে। সো সেক্ষেত্রে আমি ক্যালকুলেশন না করেও বলে দিতে পারি V02 = 2 amps। মাথায় কি ঢুকছে? বুঝতে পারছি? এছাড়াও আরেকটা ওয়ে আছে, যদি সবসময় তো লোড সমান হবে না, যদি লোড সমান না হয় সেক্ষেত্রে হচ্ছে আমার কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে হবে। কারেন্ট ডিভাইডার ল কোথায় প্রযোজ্য হয়? যদি দুইটা প্যারালাল পাথ থাকে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এদিকে কারেন্ট I1, এদিকে কারেন্ট I2, যদি এমন কন্ডিশন থাকে সেক্ষেত্রে মেইন ব্রাঞ্চের কারেন্ট এইটা I যদি দেয়া থাকে, অন কন্ডিশন I যদি দেয়া থাকে তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করতে হবে। রুলসটা কেমন? যদি I1 বের করতে চাই, আমি অপোজিট রেজিস্ট্যান্স R1 এর অপোজিট এটা থাকবে উপরে, R2 উপরে, নিচে সবগুলো যোগফল R1 + R2 * I, এভাবে বের করতে পারবো। ওকে, তাহলে এই রুলসের ক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার বের করেছেও হবে। দেখি কারেন্ট ডিভাইডার দিয়ে 2 আসে কিনা। সো এখানে কত হচ্ছে? 5 ভোল্টেজ আপনি অ্যাম্পিয়ার লিখছেন। ও সরি, এটা ভুল হবে, এটা এখানে একটু ভুল হয়েছে, দেখেছো বলুন? এখানে I02 হচ্ছে 2 অ্যাম্পিয়ার বের হয়েছে, এখনো কিন্তু V0 বের হয়নি। এরপরে V02 বের করার জন্য 2 * 2 4 ভোল্ট। আমি দেখি I02 বের হয় কিনা 2 অ্যাম্পিয়ার। এখানে যে কারেন্ট আমি ধরে নিলাম হচ্ছে I02। সো I02 যদি এরকম বের করতে হয় তাহলে অপোজিট রেজিস্ট্যান্স 5, নিচে কত? 10 * 5 4 কত? 4 কত হয়? 2। এখানে 10 না? 4 2 5 10 কত হয়? আড়াই। 2.5 5 2.5 2 amps কারেন্ট 2 amps এর যে রুলসে ব্যবহার করো না কেন এখানে 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট পাওয়া সম্ভব না। ঠিক আছে, যখন কারেন্ট বের করলাম, এই ব্রাঞ্চের কারেন্ট বের করলাম, সেই কারেন্টের সঙ্গে এই রেজিস্ট্যান্সকে গুণ করলাম, যখনই গুণ করব তখন V02 বের হয়ে যাবে। ওকে ডান। সো V02 হচ্ছে আমার 4 ভোল্ট। এখন আসি টোটাল আউটপুট ভোল্টেজ।
V0 equal to V01 plus V02 এটা কত হয়? এখানে V02 হচ্ছে 4, V01 হচ্ছে 2 প্লাস 4 এটা হচ্ছে 6 ভোল্ট। তাহলে আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার 6 ভোল্ট। কোনো সন্দেহ আছে? বলছে মাঝে তোমার নামটা কি ছিল বলছিল? রাফি। তোমার নামটা কি ছিল বলছিল? মোফাজ্জল। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে তোমাকে? আমি বলছিলাম তোমাকে এখন নিখুঁতভাবে বুঝতে হবে। আমি এখন যে কথাটা বলছি সেটা বুঝতে পারলেই পরবর্তীতে তোমার জন্য হেল্প হবে। এই ক্লাসগুলো তোমাকে আমি নিব, কারণ এই ক্লাসগুলো পড়ানোর আগে আমি 3 মাস তো পড়িয়েছি। এই ক্লাসের আগেও আমি 3 মাস আমার ক্লাস নিচ্ছি। তুমি এত কিছু বুঝবে না, জাস্ট আমি যে কথাগুলো বলবো সেই কথাটা তোমার মাথায় ধরে কিনা সেটা। ঠিক আছে স্যার? এখন আমি সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে একটা সোর্সকে অ্যাক্টিভ রেখে আর বাকি সবগুলো সোর্সকে বন্ধ করে দিয়ে আমি এইভাবে ধাপে ধাপে ক্যালকুলেশন করে আউটপুট ভোল্টেজটা বের করেছি। এখন এটা আউটপুট ভোল্টেজ অ্যাকচুয়ালি ঠিক বের হয়েছে কিনা এটাও কিন্তু আমি চেক করে দেখতে পারি যে এভাবে বের করলে অ্যাকচুয়াল নিয়মের সাথে কোনো পরিবর্তন ঘটে কিনা, তাই না? সেটা দেখি 6 ভোল্ট আসে কিনা, অন্য কোনোভাবে 6 ভোল্ট আনা যায় কিনা দেখি। আমার এটা ছিল মেইন সার্কিট, এটা ছিল আমার মেইন সার্কিট। আমি মেইন সার্কিট অপারেশনটা করে দেখেছি যে আউটপুট ভোল্টেজ 6 হয় কিনা। এটা তো ভেঙে ভেঙে করলাম, যদি একবারে করে 6 হয় কিনা সেটা দেখি। এটা করার জন্য এটা আউটপুট ভোল্টেজ V0 কি করব? আমাকে একটা উপায় বাতলা দাও। শাফিন, এটা করার জন্য কোন রুলস ইউজ করবা? কেভিএল, সরি মেশ অ্যানালাইসিস অর নোড অ্যানালাইসিস, কোনটা ইউজ করবা? নাই স্যার এখানে স্যার মেশ অ্যানালাইসিস সুপার হ্যাঁ সুপার মেশ অ্যানালাইসিস করা যায় এখানে। আমার দুইটা মেশের মাঝে একটা কমন কারেন্ট সোর্স আছে, সো এখানে আমি সুপার মেশ অ্যানালাইসিস ইজিলি অ্যাপ্লাই করতে পারি। চাইলে নোড অ্যানালাইসিসে অ্যাপ্লাই করতে পারি। আমি নোড অ্যানালাইসিস দিয়ে করি, যেহেতু ভোল্টেজ বের করবো ভোল্টেজ দিয়ে করি। মেশ অ্যানালাইসিসে অনেক বড় বড় ইকুয়েশন লিখতে হয়, নোড অ্যানালাইসিস কম লিখতে হয়। একটা ইকুয়েশন লিখতে হবে, এখানকার ভোল্টেজ ধরে নেই। নোড অ্যানালাইসিস করার প্রসেস কি? নোড আইডেন্টিফাই করা। নোড আইডেন্টিফাই করলাম, এখানে একটা নোড, এখানে একটা প্রিন্সিপাল নোড, একটাকে ধরলাম রেফারেন্স, কত ভোল্ট? 0 ভোল্ট। এখানকার ভোল্টেজ আমি নাম দিলাম Vx, এখানকার ভোল্টেজ নাম দিলাম Vx। এখন কারেন্ট গুলোকে আইডেন্টিফাই করি। কারেন্ট, এখানে একটা কারেন্ট দিলাম I1, এখানে একটা কারেন্ট দিলাম I2, বাকি কারেন্টের মানটা দেয়া আছে। ঠিক আছে? এখন এই পয়েন্ট অ্যাপ্লাই KCL at point Vx, I1 minus I2 apply KCL at point Vx। Vx এর একটা KCL অ্যাপ্লাই করব। Vx এর KCL অ্যাপ্লাই করলে কয়টা কারেন্ট হচ্ছে, কয়টা বের হচ্ছে? তাহলে ইকুয়েশনটা কেমন হওয়া উচিত? I1 plus I1 plus 4 minus I2 I2 equal to 0. equal to 0। কারেন্টের ইকুয়েশনটা লিখলাম KCL দিয়ে। এখন কারেন্টের সাথে ভোল্টেজের সাথে কারেন্টকে রিপ্রেজেন্ট করতে হবে। I1 সমান কি? I1 সমান কি? 10 minus Vx 10 minus Vx divided by 5 divided by 5 plus 4 minus I2 কত? I2 কত? এই কারেন্টটা Vx minus 0 divided by 5 হ্যাঁ Vx minus 0 divided by 5 Vx minus 0 divided by 5 equal to 0। এখন এটাকে তুমি এলসিএম করো, লসাগু করো। 5 10 minus Vx plus 20 minus Vx equal to 0। So 2Vx equal to 30। So Vx equal to 50 volt। দেখো কোথাও ভুল হয়েছে কিনা। Vx equal to 15 volt আসছে তো? 5 দিয়ে করলে ঠিক আছে 15 volt। সো এখানে যে ভোল্টেজটা আমি কিন্তু ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে 50 ভোল্ট। স্যার এটা ক্যালকুলেট করে আমার কি লাভ হলো? এখন এখানে একটা সিরিজ সার্কিট আছে, আমি চাইলে এখানে ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করে
এখানকার ভোল্টেজটা বের করতে পারি, অথবা এখানকার কারেন্টটাও বের করতে পারি। তাহলে এখানকার কারেন্টের ইকুয়েশন তো লিখেছি, এই যে এখানে Vx - 5, কারেন্ট কত এখানে Vx - 5 0 ডিভাইডেড বাই 5, Vx কত 15, রেজিস্ট্যান্স কত 5। আমি যদি এই কারেন্টটাকে I2 বলি, I2 সমান কি Vx - 0 ডিভাইডেড বাই 5, Vx কত 15 5, সো 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। এখানে রেজিস্ট্যান্স কত 2, সো V0 সমান কত, 2 * 3 কত ভোল্ট 6 ভোল্ট। রেজাল্ট কত আসলে 6 ভোল্ট। যেভাবেই করো না কেন আউটপুট রেজাল্ট 6 ভোল্টই আসবে। আমি এই পার্টটুকু না করে ডাইরেক্ট ভোল্টেজ ডিভাইডার রুলে অ্যাপ্লাই করতে পারতাম না, এই পার্টটুকু না করেই করতে পারতাম। সেক্ষেত্রে আমার আসতো এখানে আমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 15, V0 বের করতে হবে। V0 সমান হবে 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 5 ইনটু 15, সো 5 15 ভাগ করলে 3, সো 2 ইনটু 3 6 ভোল্ট। যেভাবে করো 6 ভোল্ট। আবার যে রুলসে অ্যাপ্লাই করো ওখানে 6 ভোল্টের বেশি কখনোই ড্রপ করবে না। বুঝা গেছে? ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে এই কারণেই যে প্রিভিয়াস রুলসগুলো তোমরা ওইভাবে ভালো করে আয়ত্তে নেবে। এখন কিন্তু যা পড়াবো তা প্রিভিয়াস রুলসের উপর বেস করে, ওই কেভিএল বলো, ওই কেসিএল বলো, ওই নোড অ্যানালাইসিস বলো বা মেশ অ্যানালাইসিস বলো, নতুন কোনো রুলস শেখাবো। এখানে জাস্ট থিওরেমটা বলে দেবো। সুপারপজিশন থিওরেম কি বলবো যে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সবগুলো সোর্সের ভিতর থেকে একটা সোর্সকে অন রাখো, বাকি সবগুলোকে বন্ধ রাখো। এভাবে সিকোয়েন্সিয়ালি ক্যালকুলেশন করো প্রতিটা সোর্সের জন্য, তারপরে টোটাল আউটপুটটাকে যোগ করে দাও, তাহলে আউটপুটটা বের হয়ে যাবে। এই থিওরেমটা বলে দিয়েছি। এটা কি নতুন কোনো ক্যালকুলেশন? এটা নতুন কোনো ক্যালকুলেশন না, এটা নতুন একটা ধারণা। এটা নতুন একটা ধারণা। এই ধারণা ইউজ করে আমি প্রিভিয়াস রুল অ্যাপ্লাই করে সার্কিটগুলো সলভ করতে হবে। বুঝা গেছে নাই? ঠিক আছে, যদি ঠিক থাকে আমি পরবর্তী অ্যানালাইসিস যাব। তোমাদের জন্য আমি আলাদা করে কিছু সুইচ বোর্ড আর কিছু কেনার চেষ্টা করছি। তোমাদের দেখি সার্কিটের কানেকশনগুলো শেখানো যায়, বাসা বাড়ির কানেকশন কীভাবে দেওয়া যায়। তো অনেকেই পারে, অনেকেই পারে না। যারা পারে না ওদের জন্য কিছু সার্কিট বোর্ড কিনে নিয়ে আসবো, সেই সার্কিট বোর্ডের কানেকশনগুলো কীভাবে দেওয়া যায় সেই বুঝতে পারবো। এটা হয়তো আরও 2-3 সপ্তাহ পরে। এখন আসি, এটা তো অনেক সহজ ছিল, দেখে মনে হচ্ছে স্যার এরকম এইবার একটা জিনিস দেখেছো, আমি পড়ানোর সময় সহজগুলো পড়ে, পড়ানোর সময় সহজগুলো পড়ে, তোমাদের করতে দিলে আমি কঠিনগুলো অ্যাসাইনমেন্টগুলো কঠিন এটা খুবই স্বাভাবিক একটা। আমি তোমাকে বোঝাচ্ছি রুলস, সেই রুলসটা যদি তুমি বুঝতে পারো, ওইখানে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলেই হবে, না হলে কোনো লাভ নেই। ওইরকম অ্যানালাইসিস করে দিলে পরীক্ষা আমি দিব দিলে এরকম একটা দিতে পারো। ওকে, এখানে কি বলবো, find I0 in the circuit figure auto using superposition principle। এই অ্যানালাইসিসটা আমি যদি এই অ্যানালাইসিসটা তোমাকে দেই, find I0 from this circuit, এটা এক ধরনের কথা বলতে পারি, বা find I0 from this circuit using node analysis, find I0 from this circuit using mesh analysis হতে পারে। আমি যদি কোনো কিছুই না বলে দেই find I0 from this circuit, তাহলে তুমি যে কোনো ধরনের রুলস যা জানো তার ভিতরে একটা ইউজ করবে, যেটা জানো তার ভিতরে একটা ইউজ করবে। প্র্যাকটিক্যালি তুমি যখন অন ফিল্ডে কাজ করবা একজন ইঞ্জিনিয়ার হিসেবে, তখন তোমার কোনো রুলসের কথা বলে দেওয়া থাকে। তুমি এতগুলো রুলস জানো, তোমাকে একটা প্রবলেম দিয়ে দিল, সেই রুলসের যে কোনো একটা অ্যাপ্লাই করে তুমি সলভ করো। কোন রুলসে তুমি সলভ করছো সেটা ডাজেন্ট বদার। এই জন্য আমি এতগুলো রুলস শেখাচ্ছি, যে যে কোনো একটা রুলস যদি তোমার মাথার ভিতর থেকেও যায়, ওই একটা দিয়ে চালাই দিতে হবে। ট্রুলি শুধু মেশ অ্যানালাইসিস দিয়ে সব অ্যানালাইসিস করে ফেলা যায়, কিন্তু দেখা যায়নি শুধু মেশ অ্যানালাইসিস দিয়ে করতে গেলে কিছু কিছু সার্কিট জটিল হয়ে যায়। ওর থেকে আরও একটা সহজ টেকনিক ছিল,
সেই টেকনিক্যাল নোড অ্যানালাইসিস। এই জন্য এতগুলো বাঞ্চ অফ রুলস বা এইগুলো শেখানো হচ্ছে, বুঝছো? এক অ্যানালাইসিস শিখলেই কিন্তু হবে। সমস্যা হচ্ছে এক অ্যানালাইসিস দিয়ে সবগুলো সুবিধা হয়, ঠিক আছে? এখন বললাম এই সার্কিটের ক্ষেত্রে ফাইন্ড আই নট ইউজিং সুপারপজিশন প্রিন্সিপাল। এই সার্কিটে কয়টা সোর্স আছে? তিনটা সোর্স আছে। শিওর? কয়টা কি সোর্স, কোনটা কি সোর্স? দুইটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টের সোর্স এটা কি নাম? স্পেসিফিকলি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আরো স্পেসিফিকলি বললে, হ্যাঁ আরো স্পেসিফিকলি বললে কি হবে? কারেন্ট ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এখানে আই নট আছে না? আই নট কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ। আমি তো বলে দিয়েছি কে ভিএক্স থাকতে পারে অথবা কে আইএক্স থাকতে পারে অথবা আই নট থাকতে পারে। আই যদি থাকে তাহলে অবশ্যই কারেন্ট কন্ট্রোল হবে, অবশ্যই কারেন্ট কন্ট্রোল হবে, ঠিক আছে? তো এই সার্কিটে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, ওকে? আচ্ছা, একটা কারেন্ট সোর্সের উদাহরণ কি কেউ আমাকে দিতে পারবে? কারেন্ট সোর্সের উদাহরণ, একটা ভোল্টেজ সোর্সের উদাহরণ, হ্যাঁ? জেনারেটর, ব্যাটারি। একটা ভোল্টেজ সোর্সের উদাহরণ, একটা ব্যাটারি, একটা জেনারেটর, হ্যাঁ? শিওর? আচ্ছা, ভোল্টেজ সোর্স হতে গেলে তার শর্তটা কি? ভোল্টেজ সোর্স হতে গেলে শাফি, তোমার নামটা? তুমি আসিফ। ভোল্টেজ সোর্স হতে গেলে তার শর্ত কি? ডিসি কারেন্ট দিতে হবে না? এসি ভোল্টেজ তো আছে, এসি ভোল্টেজ তো আছে। যারা করে নাই তারা বলতে পারবে না। তোমাকে বলেছিলাম না আমি? বলি নাই তোমাকে? হ্যাঁ, পিছনে তোমাকে বলেছিলাম, বলি নাই? ভোল্টেজ সোর্স হতে গেলে তার শর্ত হচ্ছে এই যে ওর এগেনস্টে আমি যে ধরনের লোডই লাগাই না কেন, সেটা 1 ওয়াটের লোড হতে পারে, 10 ওয়াটের লোড হতে পারে, 1 কিলো ওয়াটের লোড হতে পারে, ইররেসপেক্টিভ অফ এনি কাইন্ড অফ লোডস, এর ভোল্টেজ সবসময় ফিক্সড থাকবে, ঠিক আছে? ভোল্টেজ সবসময় ফিক্সড থাকবে। যদি এটা 20 ভোল্ট, তার মানে এতে যত লোডই লাগাই না কেন 20 ভোল্ট দিয়ে দিবে, ভোল্টেজটা কমবে না। যদি এই ধরনের শর্ত সে ফলো করে তো সেটাকে আমি বলি ভোল্টেজ সোর্স। একটা ব্যাটারিকে আমি এই ধরনের সোর্সের তো ফেলি, ব্যাটারিতে লোড লাগাই দেবো, ভোল্টেজটা খুব সামান্য করে, খুবই সামান্য করে। একটা 12 ভোল্টের ব্যাটারিতে তুমি মোটামুটি লোড লাগিয়ে দেবো 11.5 এর আশেপাশেই থাকবে, খুব বেশি ড্রপ করে। যদি তুমি ভুল ক্রমে শর্ট না করে পারো, শর্ট করে ফেললে আবার ঝামেলা আছে 0 ভোল্টেজ, শর্ট পাতের ভোল্টেজ, ঠিক আছে? এখন আসি, এটা সলভ করতে গেলে আমার কয়টা সার্কিট দরকার? এটা সলভ করতে গেলে আমার কয়টা সার্কিট দরকার? শিওর? এটা সলভ করতে গেলে কয়টা সার্কিট দরকার আমার? কয়টা? দুইটা। কেন দুইটা? এটা ডিপেন্ডেন্ট সোর্স, তো এটাকে সার্কিট থেকে বাদ দেওয়া যাবে না। তো সার্কিটে বাদ দেওয়া যাবে এমন কয়টা ভেরিয়েবলস আছে এখানে? 20 ভোল্ট আর 4 অ্যাম্পিয়ার। তার মানে এই দুইটাকেই বাদ দেওয়া যায়, এই দুইটাকে বাদ দেওয়া যায়, দুইটা জিনিসকে কয়ভাবে বাদ দেওয়া যায়? দুইভাবে বাদ দেওয়া যায়। সো দুইটা সার্কিট, তাই না? সো এখন সার্কিট পুরো ড্রপ। সো when 20 ভোল্ট ইজ অ্যাক্টিভ, ওকে, সার্কিটটা ড্রপ হবে। সার্কিট মানে তোমার বিরক্ত ধরে যাবে শুধু সার্কিট ড্র করতে, এবং ধৈর্য ধরে সেটা ড্র করতে হবে। আমার ক্লাসটা একটা পর্যন্ত না, একটা পর্যন্ত না, সারা আসছে তো ম্যাডাম, ম্যাডাম আসলে সময় নেব। আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল, অনেকেই জমা দেয়নি, কেন?
দুইটা ছিল স্যার শাফিন জি স্যার আজকে তোমাদের একজন সিআর কে বানিয়ে দিব আমি না সিআর এর দায়িত্ব থাকবে সবসময় আমার সঙ্গে কন্ট্যাক্ট করা যে গ্রুপে কি চলছে কে কে রাজনীতি করছে আর কে কে করছে না আচ্ছা এটা ছিল আমার মেইন সার্কিট তাই তো আমি যখন 20 ভোল্টকে অ্যাক্টিভ করব তখন কি করব আমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সকে অফ করে দেব ওপেন করে দিলে তার কারেন্টের মান হয়ে যাবে 0 সো এটাকে ওপেন করে দিলাম সো এটা আমার একটা সার্কিট হয়ে গেল এখন এই কারেন্টের মানটা কত হবে এই কারেন্টের মানটা কত হবে I not on বা সামথিং অন্য কিছু তাই না সেটা I not on নামই দিলাম ডান এখন এই I not আমার অনটাকে আমাকে খুঁজে বের করতে হবে কিভাবে বের করব I not টাকে আমাকে বের করতে হবে এখন কিভাবে বের করব হ্যাঁ পিছন থেকে I not on বের করার সহজ কোনো রুলস আছে I not on বের করার তোমাকে I not on বের করতে হবে শুধু আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করলাম এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলাম এখানে একটা কারেন্ট দিলাম I1 এখানে একটা কারেন্ট দিলাম I2 এখানে I0 এই I1 কি তুমি বের করতে পারবে I2 কি তুমি বের করতে পারবে তা যদি বের না করতে পারো I0 কোনও পসিবল না ফাইন্ড আউট করা হ্যাঁ I2 ডিরেকশন তুমি বলছো এটা এদিকে দিব আমি ওটা যেমন খুশি তেমন ভাবে দিতে পারি এটা আমার কেসিএল অ্যাপ্লাই করার জন্য হচ্ছে প্রধান শর্ত হচ্ছে কারেন্টের ডিরেকশনগুলো দিয়ে দেয় অ্যাকচুয়ালি সার্কিটে কিভাবে ফ্লো করবে সেটা আমার কনসার্ন না যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে সার্কিটের কারেন্ট অ্যাকচুয়ালি উল্টা দিকে যাচ্ছে এমনিতে ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আসবে না ঠিক আছে সো এখানে কেসিএল বা কেভিএল নরমালি কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে সলভ করা যাবে না এত সময় ধরে এই কথাটা কেউ আমাকে বলতে পারতেছে না এটা সুপার নোড দিয়ে করা যেতে পারে হ্যাঁ এটা সব দাঁড়াই থাকে আসছে সমস্যা নেই দেখো এই প্রবলেমটা কিন্তু চাইলে আমি মেশ অ্যানালাইসিস দিয়ে করতে পারি খুব ইজিলি সো এখানে কি করব কারেন্ট I1 ধরে নিব এখানে কারেন্ট I2 ধরে নিব সুন্দরভাবে I1 I2 বের হয়ে যাবে কোনো সমস্যা নেই এই কথাটা কেউ আমাকে বলতে পারবে না যে কোনো ভাবে করে সেটা তোমাকে বলতে হবে স্যার এইভাবে করবো আমি সো আগামী ক্লাসে টোটাল প্রবলেমটা সলভ করে আমাকে দেখাইতে হবে ঠিক আছে সো তুমি মেশ অ্যানালাইসিস করে করতে পারো চাইলে নোড অ্যানালাইসিসও করতে পারো নোড অ্যানালাইসিস যদি করতে হয় সেক্ষেত্রে তুমি কোনটাকে গ্রাউন্ড ধরবে বলো আমাকে কোনটাকে গ্রাউন্ড ধরবে এটা এটাকে গ্রাউন্ড ধরবে ধরো সমস্যা নেই করে গ্রাউন্ড ধরা যাবে এটা কিন্তু কোনো সুপার নোডের প্রবলেম তাহলে পড়বে না এখন কিন্তু সুপার নোডের প্রবলেমটা বাদ হয়ে যাবে কোনো সুপার নোডের প্রবলেম শুধুই আসবে না তাই না সুপার নোডের প্রবলেম এখন আসবে এখন নরমাল নোড অ্যানালাইসিস করলেই হবে এখানকার ভোল্টেজ কত এই পয়েন্টের ভোল্টেজ কত 0 পিছনে 0 এখানকার ভোল্টেজ কত 0 কারণ এটা 0 ও বললো এখানকার ভোল্টেজ 0 ইজ ইট ট্রু ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ 0 কখনো আমি বলেছি তাহলে ওখানকার ভোল্টেজ কত এটা গ্রাউন্ড এখানকার ভোল্টেজ 0
গ্রাউন্ড মানে ভোল্টেজ 0, এখানকার ভোল্টেজ কত? হ্যাঁ 5i0, দ্যাটস ইট। এখানকার ভোল্টেজ হচ্ছে 5i0। এখন 5i0 স্যার ভ্যারিয়েবল দিয়ে আপনি ভোল্টেজকে বলতেই পারি, i0 এর ভ্যালু যা আছে কোন দিয়ে দিলে হয়ে গেল, সো আর ভোল্টেজ 5i0। সো এখানকার কারেন্ট যখন আমি বের করব, এটা যদি i1 বলি, তাহলে ওই i1 সমান হবে এখানকার ভোল্টেজ ধরে নাও vx, ধরে নাও vx, vx হলে i1 সমান হবে vx মাইনাস 5i0 ডিভাইডেড বাই, তুমি নোড অ্যানালাইসিস করবা আর এই জিনিসটা বুঝবা না তাহলে কিন্তু বুঝাইতে পারলাম। সো নতুন যারা চিন্তার কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই, এগুলো আলটিমেটলি তোমাকে বোঝাই এনে আসবে। আচ্ছা এর পরবর্তী ধাপে, এটা তো যখন 20 ভোল্ট অ্যাক্টিভ ছিল তখন, তাই তো 20 ভোল্ট এখন বন্ধ করে দিব, 20 ভোল্ট এখন বন্ধ করে দিব, 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ করব, 4 অ্যাম্পিয়ার। ওকে, এই কারেন্টের মানটা তখন হয়ে যাবে হচ্ছে i02 এগেইন তোমাকে আবার i02 বের করতে হবে, আবার ওই বড় অ্যানালাইসিস করতে হবে, হয় মেশ না হয় না। দুইটা অ্যানালাইসিস হয়ে যাবার পরে যে দুটো বের হবে সেই দুটোকে সাম আপ করে দাও, তাহলে ইজি হয়ে যাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাইরে থেকে দেখবা যে টাওয়ার আছে, ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, জেনারেটর আছে, ওহ নাইস নাইস, খুব সুন্দর একটা ফিগার পাইছো। কিন্তু এই ট্রান্সফরমার, এই সাবস্টেশন দাঁড় করাইতে গেলে যে ধরনের টেকনিক্যাল নলেজ তোমার থাকা দরকার, সেটা এই ইঞ্জিনিয়ারদের ভিতরে আছে। তো তোমাকে সেটা চেষ্টা করতেই হবে, হ্যাঁ তোমাকে কিন্তু এটা করতেই হবে। এটার জন্য তোমাকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে যে কারেন্ট বা ভোল্টেজের একটা শক কিন্তু আমার জন্য দরকার। ঠিক আছে।